প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বজুড়ে করোনা ভাইরাস কোভিড-19 এর এই দুর্যোগকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিউর রহমান, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা, সরকারি এমএম কলেজ, যশোর। আমি তোমাদের অনলাইনে যে বিষয়টির পাঠদান করব সেটা হলো ব্যবস্থাপনা বিষয়ে সম্মান তৃতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোর্সটি। ইতিমধ্যে আমরা এই কোর্সটির 6টি ক্লাস নিয়েছি। আজকে আমাদের 7 নম্বর ক্লাস। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তোমাদেরকে আবারও স্বাগত অনলাইন ক্লাসে। তোমরা দেখতেই পাচ্ছো যে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ভিডিও ক্লাস, ভিডিও লেকচার্স। আমার সাবজেক্ট হলো সাবজেক্ট ম্যানেজমেন্ট। যে কোর্সটা আমি পাঠদান করব সেটা ট্যাক্সেশন ইন বাংলাদেশ। এটা আমাদের লেকচার নম্বর আজকে 7 এবং আজকের আমাদের আলোচ্য সূচি হলো সিকিউরিটি সুদ খাতে আয় নির্ণয়। কিভাবে আমরা সিকিউরিটি সুদ খাতে আয় নির্ণয় করব সে বিষয়ে আমরা আজকে আলোকপাত করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। আমি আশা করি এই আজকের ক্লাসের পরে তোমরা নিজেরাই সিকিউরিটি সুদ খাতে কিভাবে আয় নির্ণয় করতে হয় সেটা তোমরা নিজেরাই ভালোভাবে করতে পারবে এবং বুঝতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, এখানে 1 নম্বর একটি অঙ্ক আমরা তুলে ধরেছি। সেটা আমরা আগে পড়ব, বুঝবো, তারপরে সেটা সমাধান করার চেষ্টা করব। প্রথমে বলা হচ্ছে যে নিম্নলিখিত তথ্যাবলী হতে মিস্টার রাজীব এর 2018-19 আয় বর্ষে সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয় করো। তাহলে কি বলা হচ্ছে যে নিম্নলিখিত তথ্যাবলী হতে মিস্টার রাজীবের 2018-19 আয় বর্ষে সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয় করো। এখান থেকে যে তথ্যগুলো আছে সেখান থেকে আমরা মিস্টার রাজীব সাহেবের কি করব, সিকিউরিটি সুদ খাতে আয় কত সেটা আমরা নির্ণয় করব। প্রথমে আমাদের 1 নম্বরে কি বলা আছে, 10% করমুক্ত সরকারি সিকিউরিটি। 10% করমুক্ত সরকারি সিকিউরিটি, এটা কিন্তু সিকিউরিটি সুদ না, করমুক্ত সিকিউরিটি। সিকিউরিটির মূল্য কত? 65,000 টাকা। তাহলে 10% করমুক্ত সিকিউরিটি, তাহলে সিকিউরিটি 65,000 টাকার কিনেছি আমরা 10% হারে। তাহলে সেখান থেকে আমরা সিকিউরিটি সুদ পাবো 10% হারে কত, যেটা সেটা আবার বলা আছে করমুক্ত। তার মানে অকার্যধার্য। আমরা করমুক্ত জানি, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি করমুক্ত সিকিউরিটি সুদ মানে সম্পূর্ণ অকার্যধার্য। তাহলে আমরা বাদ দিয়ে দিব, এটা মোটা এর সাথে যোগ হবে না। তারপরে আছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আছে 5,000 টাকা, তাহলে সেটা আমাদের মোটা এর সাথে অন্তর্ভুক্ত হবে। তারপরে কি আছে, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এটাও মোটা এর অন্তর্ভুক্ত হবে 15,000 টাকা। তারপরে আছে অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, সেটাও অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, সেটাও আমাদের মোটা এর অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে আছে কি জিরো কুপন বন্ডের আয়। আমরা আলোচনা করেছিলাম জিরো কুপন বন্ডের আয় একটা বাণিজ্যিক, এটা সিকিউরিটি, এটা সম্পূর্ণ অকার্যধার্য। আমি গত ক্লাসে বারবার বলেছিলাম যে তোমরা এই বিষয়টা তোমাদের অঙ্কের ভিতরে পাবে যে জিরো কুপন বন্ডের আয় বা জিরো কুপন বন্ডের সুদ এটা সম্পূর্ণ অকার্যধার্য। তারপরে আমাদের কি বলা আছে, কর মুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ এবং জিরো কুপন বন্ডের সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে 175 টাকা, 225 টাকা ও 300 টাকা কর্তন করা হয়েছে বা করেছে। কি বাবদে? কর মুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ এবং জিরো কুপন বন্ডের সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে 175 টাকা, 225 টাকা, 300 টাকা। তার মানে ব্যাংক কর মুক্ত সরকারি সিকিউরিটির জন্য 175 টাকা, কর অগ্রিম সরকারি সিকিউরিটি 225 টাকা এবং জিরো কুপন বন্ডের সুদ আদায়ের জন্য 300 টাকা ব্যাংক কর্তন করেছে। কিন্তু আমরা আগেই জেনেছি যে যখন আমরা যে সুদটা বা যে আয়টা আমাদের অকার্যধার্য, তার উপরে যে সমস্ত কমিশন বা খরচ আছে সেটা আমাদের কি হবে, অনুমোদনযোগ্য নয়। যে সুদটা আমাদের মোট আয়ের সাথে যোগ আসছে তার খরচটাই কেবল শুধু অনুমোদনযোগ্য হবে। তাহলে তোমরা এখানে খেয়াল করো, কর মুক্ত সিকিউরিটি সুদ এটা আমাদের অকার্যধার্য, তার জন্য খরচ হয়েছে 175 টাকা, মানে কমিশন নিয়েছে বা ব্যাংক চার্জ নিয়েছে।
তাহলে করমুক্ত যেহেতু আমরা মোট আয়ের সাথে অন্তর্ভুক্ত করছি না, সুতরাং তার পারপাসে যে খরচ হয়েছে বা চার্জ হয়েছে সেটাও আমরা অনুমোদনযোগ্য খরচ হতে পারে না। তারপরে আছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ ছিল আমাদের 5,000, সেটা আদায় করার জন্য কত হচ্ছে 225 টাকা ব্যাংক চার্জ কর্তন করেছে। সুতরাং এটা যেহেতু আমরা মোট আয়ের অন্তর্ভুক্ত করেছি, সুতরাং এই খরচটাও আমরা অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাতে পারি। আবার বলেছে জিরো কুপন বন্ডের জন্য আদায় করেছে 300 টাকা। তাহলে জিরো কুপন বন্ডের সুদ যেহেতু অকরধার্য, সুতরাং তার পারপাসে যদি কোনো খরচ হয় সেটাও অননুমোদনযোগ্য খরচ, যেহেতু সেই আয়টাই আমি মোট আয় দেখাচ্ছি না। তাহলে সুতরাং তাই সেখান থেকে কোনো খরচ বাদ দেবো, সেটা যার প্রশ্নই আসে না, সুতরাং সেই খরচটা হবে না। তাহলে এখানে আমরা অনুমোদনযোগ্য খরচ পাচ্ছি শুধুমাত্র এই যে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ বাবদ যেটা কেটেছে, সেই ব্যাংক চার্জ কেটেছে 225 টাকা, এইটা আমরা অনুমোদনযোগ্য খরচ পাচ্ছি। আর তারপরে কি বলা আছে দেখো, বাণিজ্যিক সিকিউরিটির সুদ আদায়ের কমিশন বাবদ ব্যাংক 700 টাকা কর্তন করে। বাণিজ্যিক সিকিউরিটির সুদ আদায়ের কমিশন ব্যাংক 700 টাকা আদায় করে। তাহলে ব্যাংক কমিশন নিয়েছে বাণিজ্যিক সুদ আদায়ের জন্য 700 টাকা। তাহলে বাণিজ্যিক সুদ আমরা পেয়েছি কটা, একটা অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ আর একটা অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ। এই দুটো যেহেতু আমাদের আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হয়, সুতরাং এই খরচটাও আমাদের অনুমোদনযোগ্য খরচ। তাহলে এটাও আমরা অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাতে পারি। তাছাড়া কি বলছে, এছাড়াও অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য ব্যাংক হতে 6% সুদে 1,20,000 টাকা ঋণ গ্রহণ করে। তাহলে আমরা আগেই জানি যে যদি সিকিউরিটি ক্রয়ের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া থাকে, তাহলে সেই ঋণের সুদ হবে অনুমোদনযোগ্য খরচ। তাহলে আমরা 1,20,000 টাকা 6% সুদ কত, সেটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে, এটা অনুমোদনযোগ্য খরচ আমরা বাদ দিয়ে আমাদের মোট সিকিউরিটি সুদ খাতে আয় কত সেটা আমরা দেখিয়ে দিতে পারবো। তাহলে একদম সহজ জিনিস, এটা আমাদের করমুক্ত অকার্য্য, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, জিরো কুপন বন্ডের এটা আমাদের মোট আয়ের সাথে আসছে না। আর খরচ আমরা পাইলাম 225 টাকা, 700 টাকা আর 1,20,000 টাকা 6% সুদ কত হবে সেটা। কারণ এখানে যে 175 টাকা আছে করমুক্ত সিকিউরিটি সুদ আদায়ের জন্য চার্জ, আর জিরো কুপন বন্ডের সুদ আদায়ের জন্য চার্জ 300 টাকা। যেহেতু ওই দুটো সুদ আমরা মোট আয়ের অন্তর্ভুক্ত হয় না, সুতরাং তাদের পারপাসে যে কমিশন বা চার্জ যাই হোক না কেন সেটা অনুমোদনযোগ্য খরচ হতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা চলো অঙ্কটা শুরু করি। হ্যাঁ, তাহলে আমাদের করদাতার নাম কি? করদাতা ছিল মিস্টার রাজীব। আয় বর্ষ ছিল 2018-19 আর কর বর্ষ 2019-20। তার মানে আয় বর্ষের পরেরটাই হচ্ছে কর বর্ষ, সেটা আমরা আগেই বলেছি। সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয়, আমরা কি কাজ করছি, তো সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয় করব। তাহলে মোট আয় নির্ণয়। এবার আসো আমরা আগের অঙ্কের মতো আমাদের যে বেতন খাতে আয় যেভাবে করেছি ঠিক একই রকম আয়ের খাত ও বিবরণ, বিবরণ বানানটা ভুলে এসে হয়তো, বিবরণ টাকা টাকা। এবার আসো আমরা ওখানে শুরুতে লিখছিলাম বেতন খাতে যখন করি যে বেতন খাতে আয় ধারা 21, এখানে লাগবে আমরা সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22। নিশ্চয় তোমাদের মনে আছে আমরা এগুলো পড়ে এসেছি। তাহলে সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22 আমরা পেলাম সিকিউরিটি সুদ খাতে আয় ধারা। এখন আমাদের 1 নম্বর কি ছিল, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ। করমুক্ত সরকারি সিকিউরিটি ছিল 65,000 টাকা। তাহলে কয় পার্সেন্টের সিকিউরিটিটা ক্রয় করেছিল, কত পার্সেন্ট ইন্টারেস্ট বা আয় পাবে, 10%। সেখানে বলাই আছে পাশে যে 10% করমুক্ত সরকারি সিকিউরিটি ক্রয়। তাহলে 10% করমুক্ত সরকারি সিকিউরিটি ক্রয় করেছে 65,000 টাকা। তাহলে 65,000 টাকা 10% যে আয়টা হবে সেটাই হচ্ছে তার করমুক্ত সরকারি সিকিউরিটির আয় বা সুদ। তাহলে আমরা করমুক্ত সরকারি সিকিউরিটি ছিল 65,000 টাকা, 10% কাটি, 10% করলে হয় কত, 6,500 টাকা। তাহলে কর মুক্ত আমরা জানি কর মুক্ত গুলো সম্পূর্ণ অকার্য্য, তাহলে বাদ অকার্য্য সম্পূর্ণ পুরাটাই 6,500 টাকায় অকার্য্য। আমরা ফার্স্ট কলামে লিখেছি, সেকেন্ড কলামে কিছুই যাবে না। তাহলে এটা থেকে 6,500 থেকে 6,500 বিয়োগ করলে কিছুই থাকবে না। ঠিক আছে, নেক্সট 2 নম্বরে ছিল আমাদের কি, কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ ছিল। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 2 নম্বরে আমাদের আছে 5,000 টাকা। সে 5,000 টাকা কর অগ্রিম সরকারি সিকিউরিটি সরাসরি আয়ের সাথে যোগ হবে। কর অগ্রিম সিকিউরিটি সুদ আমরা আগেই বলেছিলাম যে এই সুদ পাওয়া যায় যখন, তখন আর তার উপরে কোনো কি হয়, চার্জ টার্জ কাটা হয় না। কারণ যখন কি করা হয়, সুদটা আদায় করার আগেই সিকিউরিটি ক্রয়ের সময় যে সমস্ত কর আছে সেটা দিয়ে দিতে হয়। পরে যখন আমরা সুদ পাবো পুরা সুদটাই আমাদের মোট আয়ের সাথে যোগ হবে। তাহলে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 5,000 টাকা। তারপরে কি ছিল, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ ছিল 15,000 টাকা, সেটা মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। তারপরে অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ হলো 10,000 টাকা, এটা হবে অননুমোদিত। একটু আমরা ব্যাকে গিয়ে দেখি, হ্যাঁ সরি, এটা বানানটা হয়তো কপি পেস্ট করতে যে ভুলেছে। এইটা 4 নম্বর, এটা অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ হলো 10,000 টাকা।
অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 10,000 টাকা। তারপরে আসো জিরো কুপন বন্ডের আয় ছিল 20,000 টাকা। আমরা জানি জিরো কুপন বন্ডের আয় সম্পূর্ণ অকার্যধার্য, তাহলে বাদ সম্পূর্ণ অকার্যধার্য করে দিলে এখানে আর কিছুই থাকলো না। তাহলে এখন আমরা মোট কত টাকা পেলাম? আমাদের তো আর মনে হয় আয় নাই, দেখো। হ্যাঁ, জিরো কুপন বন্ডের আয় 20,000, এরপরে আর কোনো আয় আমাদের নাই। এরপরে যা আছে সেগুলো আমাদের কমিশন বা চার্জ, সেগুলো অনুমোদনযোগ্য খরচ। তাহলে আমাদের মোট আয় এখন কত হলো সেটা আমরা দেখে নিই। আমাদের মোট হয়েছে কত? এই যে 5,000, 15,000, 20 আর 10, 30,000 টাকা। এখান থেকে বাদ দেবো অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ আমরা কি বলছিলাম? কর মুক্ত যেটা যেটা মোট আয়ের অন্তর্ভুক্ত হয়নি, সুতরাং তার খরচটা আসবে না। তাহলে কর অগ্রিম যেটা মোট আয়ের অন্তর্ভুক্ত হয়েছে, অনুমোদিত বাণিজ্যিক সুদের মোট আয়ের অন্তর্ভুক্ত হয়েছে, অনুমোদিত অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ মোট আয়ের অন্তর্ভুক্ত হয়েছে, এই তিনটের পারপাজে যে খরচ হবে সেটা আমরা এখন অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাবো। আর জিরো কুপন বন্ডের আয় এটা অকার্যধার্য, সুতরাং তার পারপাজে যে খরচ হয়েছে বা ব্যাংক চার্জ কেটেছে সেটা আমরা অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাতে পারি না। তাহলে আমাদের ওখানে কি কি ছিল সেই আমরা খেয়াল করি আবারও। হ্যাঁ, সেখানে ছিল কর মুক্ত, তাহলে কর মুক্ত 175 টাকা চার্জ, এটা আসবে না। কর অগ্রিম এটা হলো 275 টাকা, আর কুপন জিরো কুপন বন্ডে সুদ আদায়ের জন্য চার্জ হলো 300 টাকা। তাহলে এই 175 আসছে না, 300 টাকা আসছে না, তাহলে কত টাকা আসছে? 225 টাকা এটা আসবে, যা ব্যাংক চার্জ আমাদের কিসের জন্য? এটা হলো কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ হলো 225, আর বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক ব্যাংক কমিশন 700 টাকা। তাহলে এই দুটো আমরা আসবে। আর একটা আছে ঋণপত্র ক্রয়ের জন্য 6% হারে, তাহলে 1,20,000 টাকা 6% কত সুদ হয় সেটা অনুমোদনযোগ্য খরচ আসবে। তিনটা আমাদের অনুমোদনযোগ্য খরচ, তাহলে এই তিনটা খরচ দেখি। হ্যাঁ, এই দেখো তোমরা খেয়াল করো, কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য চার্জ 225 টাকা, বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের কমিশন 700 টাকা, আর ঋণের সুদ যেহেতু বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের জন্য সে ঋণ গ্রহণ করেছিল 1,20,000 টাকা 6% হারে, তাহলে 6% হারে 1,20,000 টাকার কমিশন সুদ কত আসে? সুদ আসে 7,200 টাকা। এই মোট এই তিনটা হলো অনুমোদনযোগ্য খরচ, এই খরচ মিলে আসলো কত? 8,125 টাকা। তাহলে আমার মোট আয় ছিল 30,000 টাকা। এই আর এই যে অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে সিকিউরিটি সুদ খাতে আয় হবে 21,875 টাকা। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো বিষয়টি। একেবারে ছোট অঙ্ক এবং সহজ অঙ্ক, দু একবার তোমরা অনুশীলন করলেই, প্র্যাকটিস করলেই দেখবা যে অঙ্ক একদম পানির মতো সহজে গেছে। ঠিক আছে, পরবর্তীতে আরেকটা অঙ্ক কি আছে দেখো। এবার আসো 2 নম্বরে। 2 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে? নিম্নে জনাব ইমরানের 2018-19 আয় বর্ষে সিকিউরিটি সুদ খাতে তথ্য দেওয়া হলো। কর মুক্ত সরকারি সিকিউরিটির সুদ 10,000 টাকা, কর বাদ বাণিজ্যিক সিকিউরিটির আয় 38,000 টাকা, কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 7,200 টাকা, বার্ষিক 14% হারে ঋণপত্র ক্রয়। ঋণপত্র ক্রয় করেছে কবে? 1/1/2019। আমাদের আয় বর্ষ কত ধরা হয়েছে? 2018-19, তার মানে 18 সালের জুলাই থেকে ডিসেম্বর, 19 সালের জানুয়ারি থেকে জুন, এই 6 মাস। তাহলে আমরা এখানে ঋণপত্র ক্রয় করেছি 6 মাস আগে, তাহলে এই 6 মাসের সুদ কাটবো কিন্তু এটা আমরা। এই তারিখটা তোমরা খেয়াল করো, নিশ্চয়ই তোমরা অ্যাকাউন্টিং এ করার সময় অনেক সময় করেছো এই ধরনের অঙ্ক। তাহলে তারিখ উল্লেখ আছে, তার মানে কবে ক্রয় করা হয়েছিল? 1/1/2019। তার মানে এখানে 6 মাসের সুদ আমরা পাবো। 6 মাস অতিক্রম হয়ে গেলে তারপরে এসে আমরা বার্ষিক 14% হারে ঋণপত্র ক্রয় করেছি। তার মানে আমাদের অর্থ বছর 18 সালের অর্ধেক চলে গেছে, 19 সালের অর্ধেক, এই দুটো মিলে আমাদের অর্থ বছর। তার মানে 18 সালের জুলাই থেকে ডিসেম্বর, 19 সালের জানুয়ারি থেকে জুন, তাহলে 19 থেকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ঋণপত্রটার আমরা সুদ পাবো। তারপরে হচ্ছে জিরো কুপন বন্ডের সুদ, যেটা আমরা আগের অঙ্কে করলাম, এটা বাদ অকার্যধার্য সম্পূর্ণ। তাহলে এখানে অকার্যধার্য আছে, কর মুক্তটা সম্পূর্ণ অকার্যধার্য। কর বাদ বাণিজ্যিক সিকিউরিটির আয়, যেটা আমরা যখন থিওরিটিক্যাল ক্লাস নিয়েছিলাম তখন আমরা বলেছিলাম কর বাদ, মানে কর বাদ দিয়ে আমাকে নিট টাকাটা দিয়েছে, তাহলে আমার মোট টাকাটা কত ছিল? তাহলে এটা মোট অঙ্কিত করতে হবে, কারণ এই টাকাটা যখন আমাকে দিয়েছে বা সিকিউরিটির মালিককে দিয়েছে, তখন এখান থেকে যে তার যে মোট সুদ ছিল, প্রাপ্তি ছিল, আয় ছিল, তার থেকে 5% কেটে নিয়েই তাকে 38,000 টাকা দিয়েছে। তাহলে 38,000 টাকা মানে
95% হলো 38,000 টাকা। তাহলে 100% কত? তাহলে আমরা 100% এটা কনভার্ট করে নেব। আমরা আগের ক্লাসে উদাহরণে দেখাইছিলাম। তার মানে যে নেট যেটা পাবো সেইটা নেট ইনটু 100, নিচে হলো 100 মাইনাস আমাদের করের হার। তার মানে করের হার হচ্ছে 5%, তাহলে বিয়োগ করলে হলো 95। তাহলে আমরা যখন মোটাঙ্কিত করব তখন সবসময় কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদ, তারপর ইসলামী শরিয়া ভিত্তিক সিকিউরিটি সুদ, যেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে কর বাদ যেহেতু আছে, তাহলে কর বাদ দিয়ে আমাকে নেট সুদ দিয়েছে, তাহলে আমরা এটাকে মোটাঙ্কিত করে দেখাবো। আমার মোট আয় কত ছিল অ্যাকচুয়ালি, এটা তো নিট আয় দেখাচ্ছে, তাহলে মোট কত ছিল, তাহলে আমরা এটা মোটাঙ্কিত করবো। এটা খেয়াল রাখবা যে কর বাদ এবং ইসলামী শরিয়া ভিত্তিক সিকিউরিটি সুদ সমূহ সেগুলো মোটাঙ্কিত করতে হয়, কারণ উৎসস্থলে 5% কর কেটে নিয়ে সিকিউরিটির মালিককে নিট সুদ দেওয়া হয়। যখন নিট সুদ দেওয়া হয়, নিট সুদকে মোটা সুদে রূপান্তর করতে হয়। আর এটা তো আমরা 6 মাসের বের করবো, দেখিয়ে দিচ্ছি। জিরো কুপন ভোল্টের সুদ অকার্যর্য। তারপরে আসো 14% ঋণপত্র ক্রয়ের জন্য জনাব ইমরান ব্যাংক হতে 12% সুদে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন ঋণপত্র ক্রয়ের একই তারিখে। ঋণপত্র কবে ক্রয় করেছে? 1/1/2019। তাহলে ওই দিক নিয়ে সে ঋণ নিয়েছিল এই ঋণপত্র ক্রয়ের জন্য। কত টাকা ঋণ নিয়েছে? 1 লক্ষ টাকা। কত পার্সেন্ট সুদে? 12% সুদে। তাহলে এই যে 6 মাস যেদিনকে ক্রয় করে, তার মানে 6 মাস আগে ক্রয় করেছে, তাহলে 6 মাস আগে ঋণটাও নিয়েছে সেই একই দিনে। তাহলে এখানে ব্যাংকের সুদও কিন্তু 6 মাসের সুদ হবে, কারণ যেদিনকে সে এই ঋণপত্র ক্রয় করেছে ঠিক একই দিনে সে ঋণ গ্রহণ করেছে 12% সুদে 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকার 12% সুদে 6 মাসের সুদ আমরা বের করব। 6 বছর মানে অর্ধ বছর, হাফ হাফ অথবা 6/12। যদি আমরা মাসকে বছরে কনভার্ট করি বা বছরে বানাতে হয়, তাহলে কি হয়? যত মাস 12 দিয়ে ভাগ করলে হয়, কারণ 12 মাসে 1 বছর। 12 মাসে 1 বছর, তাহলে 6 মাসে হয় 6/12। সেটা হাফও হতে পারে বা 6/12 দিতে পারি আমরা, বা 1/2 দিতে পারি, কারণ 6/12 কাটাকাটি করলে 6 কে 6, নিচেই 6 দুগুণে 12, 2 হয়, তাহলে হাফ হয়। তাহলে তোমরা এটা হাফ দিয়েও গুণ করতে পারো অথবা 6/12 দিয়েও গুণ করতে পারো, করে সেটা আমরা এই যে 12% সুদ কত হয় সেটা বের করব। তারপরে বলছে সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ 2% হারে চার্জ কর্তন করে। হ্যাঁ, হারে চার্জ কর্তন করে, ব্যাংক 2% হারে চার্জ কর্তন করে। তাহলে ব্যাংক চার্জ আদায় করেছে 2% হারে। তাহলে 2% হারে চার্জ আমরা কাদের গুলো দেখাবো? যেগুলো আমাদের মোট আয়ের অন্তর্ভুক্ত, যে সুদগুলো হবে তার উপরেই কেবল চার্জ দেখাবো। আর যেগুলো মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না, সেগুলোর উপরে চার্জ দেখানোর কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা মোট আয়ের অন্তর্ভুক্ত করব, সেগুলোর উপরেই কিন্তু ব্যাংক চার্জ কাটবে। আর যেগুলো আমরা মোট আয়ের অন্তর্ভুক্ত করবো না, সেগুলো ব্যাংক চার্জ কাটবো না, আমরা আগের অঙ্কে দেখছি। আর একটা বিষয় তোমাদের এখানে খেয়াল রাখতে হবে, কর বাদ বাণিজ্যিক সিকিউরিটির আয় এখানে 38,000 নেট দেওয়া আছে। তাহলে আমরা যখন অঙ্কের ভিতরে দেখাবো মোট আঙ্কিত করে দেখাবো, মোট আঙ্কিত করে দেখাবো কিভাবে, যে এই নেট গুণ 100/95 করলে মোট আঙ্কিত হয়ে যাবে। কিন্তু যখন আমরা ব্যাংক চার্জ কাটবো, তখন কিন্তু নেট সুদের উপর কাটতে হবে, কারণ নেট সুদের উপর ব্যাংক চার্জ কাটতে হবে। কেন? সিকিউরিটির মালিক বলবে যে আপনি আমাকে দিয়েছেন 38,000 টাকা, তাহলে আপনাকে আমি চার্জ 38,000 টাকার উপরেই দেবো, বেশি টাকার উপরে আমি চার্জ দিব না। সুতরাং তোমরা এটা খেয়াল করবে, যে সমস্ত সুদগুলো আমরা মোটাঙ্কিত করব, চার্জ কাটার সময় কিন্তু নেট সুদের উপর চার্জ কাটতে হবে, কারণ সিকিউরিটির মালিক সে বলবে যে আমাকে সুদ দিচ্ছেন আপনার অ্যাকাউন্টে এত টাকা, কিন্তু আপনি চার্জ বেশি টাকার কাটতে পারবেন না, যে টাকা সুদ দিয়েছেন ঠিক সেই টাকার উপরেই চার্জ বা কমিশন কাটবেন। তাহলে আমরা যখন চার্জ কাটবো তখন কিন্তু এই 38,000 টাকা কাউন্ট করবো, তখন আর আমরা মোটাঙ্কিত টাকাটা কাউন্ট করবো না। ঠিক আছে? জনাব ইমরানের 2019-20 কর বর্ষে সিকিউরিটি সুদ খাতে আয় নির্ণয় করো। তাহলে আমরা চলে আসি অঙ্কে। রেকর্ডদাতা ছিল মিস্টার ইমরান। আয় বর্ষ 2018-19, কর বর্ষ 2019-20, সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয়, আয় বিবরণ খাত, আর হচ্ছে টাকা টাকা। ঠিক আছে? সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22। তাহলে সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22। প্রথমেই আমাদের 1 নম্বর ছিল কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ। কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ কত ছিল? 10,000। আর কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ বাদ অকার্যর্য সম্পূর্ণটাই অকার্যর্য, বাদ অকার্যর্য সম্পূর্ণ, 10,000ই বাদ। তাহলে এখানে কিছুই থাকলো না। ঠিক আছে? তারপর ছিল কর বাদ বাণিজ্যিক সিকিউরিটির আয়, কর বাদ, তার মানে কর বাদ দিয়ে নিট সুদ দেখানো ছিল কত? 38,000 টাকা। আমি বলছিলাম যখনই মোটাঙ্কিত করে দেখাতে হবে আয়ের সাথে সেটা, তাহলে মোটাঙ্কিত করতে হলে কি হবে? ইনটু 100 ডিভাইডেড বাই 95,
যেহেতু 5% কর উৎসস্থলে কেটে নিয়েছে, তার মানে করে নিট আয় দেখাইছে আমাকে 38,000 টাকা। তাহলে আমি মোটা অঙ্কিত করে মোট আয় দেখাতে হবে। তাহলে এটা কি করতে হয়, 100 দিয়ে গুণ 95 দিয়ে ভাগ করে আমাদের হয়েছে কত, 40,000 টাকা। তাহলে আমরা কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি আয় পেলাম কত, 40,000 টাকা। তারপরে আছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 7,200 টাকা, এটা অঙ্কের ভিতরে আছে 7,200 টাকায়। তারপরে ছিল ঋণপত্রের সুদ, এখানে আমরা আবারও আসি, খেয়াল করো, ঋণপত্রের সুদ এই যে বলছে বার্ষিক 14% হারে ঋণপত্র ক্রয় করেছে 1/1/2019। তার মানে আমার আয় বর্ষের অর্ধেক সময়টা পাইছি আমি, আর অর্ধেক সময়টা পরে কিনেছি। তার মানে 18 সাল শেষ হয়ে গেছে, 19 সালের 1 তারিখে এসে আমরা ক্রয় করেছি। তার মানে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই ঋণ মাস, এই 6 মাসের উপরে আমরা ঋণপত্রের সুদটা পাবো। কত টাকা ঋণপত্র ছিল, 2 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকার 14% হারে 6 মাসের সুদ কাটবো। তাহলে 6 মাস যখন হবে, তাহলে আমরা 2 লক্ষ টাকা ইন্টু 14% ইন্টু 6/12 অথবা 1/2, যে কোনো একটা দিতে পারো তোরা, 1/2 অথবা 6/12। 6/12 কাটাকাটি করলেই 1/2 হয়। তাহলে আসো আবার, এই যে ঠিক আছে, খেয়াল করো, ঋণপত্রের সুদ 2 লক্ষ ইন্টু 14% ইন্টু 6/12, এটা করলে আমাদের ঋণপত্রের সুদ হচ্ছে কত টাকা, ঋণপত্রের সুদ হলো আমাদের 14,000 টাকা। ঠিক আছে, ঋণপত্রের সুদ হয়েছে 14,000 টাকা। এই 2 লক্ষ টাকা 14% হারে 6 মাসের সুদ, 2 লক্ষ টাকা 14% হারে 6 মাসের সুদ 14,000 টাকা। এখন আমরা কত হলো, এই তিনটে যোগ করে দেখো, এই তিনটা যোগ করে আমাদের যে সুদ সেগুলো আমরা পেয়ে যাচ্ছি যে কত, 40,000, এটা তো কর বাদ ছিল, তাহলে 40,000, 7,200, 14,000 যোগ করেছে 61,200। এই যে আমরা দাগ দিয়ে এটা যোগ করে দেখাইছি 61,200 টাকা। তারপরে ছিল কি জিরো কুপন বন্ডের সুদ, জিরো কুপন বন্ডের সুদ ছিল 12,000 টাকা, বা দরকার দর্য সম্পূর্ণ জিরো কুপন বন্ডের সুদ দরকার দর্য, এটা সবসময় মনে রাখতে হবে। 12,000, 12,000 তে 12,000 বাদ দিলে কিছুই থাকলো না। ঠিক আছে, এবার আছে অনুমোদনযোগ্য খরচ। তাহলে অনুমোদনযোগ্য খরচ আমরা কোনটাই কোনটাই পাবো সেটা খেয়াল করতে হবে। অনুমোদনযোগ্য খরচ আমরা কি কর মুক্ত অনুমোদনযোগ্য খরচ তো নিব না, যেহেতু সেটা আমার মোটা আয়ের অন্তর্ভুক্ত হয়নি। মোটা আয়ের অন্তর্ভুক্ত হয়েছে কি, তাহলে আমরা ব্যাংক চার্জ কাটবো কোনটাই কোনটাই খেয়াল করো, 7,200 আর 14,000, আর এখানে কত ছিল, এখানে ছিল নিটটা নিব। আমি আগেই বলেছি যে যখন আমরা ব্যাংক চার্জ কাটবো তখন কিন্তু নিট সুদের উপর ব্যাংক চার্জ কাটবো। তাহলে এখানে নেট সুদ ছিল কত, 38,000, আর 7,200 আর 14,000, এই টোটাল মিলে কত, সেই টাকাটার উপরে ব্যাংক চার্জ। কারণ হলো কর বাদ, সরি, কর মুক্ত সরকারি সিকিউরিটির সুদ, সেটা মোটা আয়ের অন্তর্ভুক্ত নয়, সুতরাং তার উপরে ব্যাংক চার্জ কাটা যাবে না। আবার জিরো কুপন বন্ডের সুদ, সেটাও যেহেতু আকার ধার্য, তার উপরেও আমাদের ব্যাংক চার্জ কাটা যাবে না। তাহলে যেগুলো আমরা মোট আয়ের সাথে দেখাবো তার উপরে ব্যাংক চার্জ কাটাতে হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কর বা সিকিউরিটি সুদ যখন আমরা মোটাঙ্কিত করেছি সেটার উপরে আমরা কমিশন কাটবো না বা ব্যাংক চার্জ কাটবো না, নিট সুদ কত ছিল সেইটার উপরে। তাহলে আমাদের এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে মোট কত সুদের উপরে আমাদের 2% চার্জ কাটতে বলেছে। যে তোমরা আবার আসো, খেয়াল করো, যেখানে বলছে যে সুদ আদায়ের জন্য ব্যাংক 2% হারে চার্জ কর্তন করে। তাহলে সুদ আমাদের কত ছিল, এখানে মনে হয় আমি নিচে একটু দেখিয়ে দিয়েছি কিনা দেখি, আসো। হ্যাঁ, না সরি, এটা দেখানো হয়নি। হ্যাঁ, না দেখালেও তোমরা আর খেয়াল করো সেসবে, এখানে 38,000, আমি বলে দিচ্ছি 38,000 আর 14,000 কত হয়, 38,000 আর 14,000 হয় 52,000, 52,000 আর 7,200 কত হয়, 59,200। এই 59,200 টাকার উপরে আমরা 2% ব্যাংক চার্জ কাটবো, সেটা কেটে নেব। ক্লিয়ার সবাই? তাহলে ব্যাংক চার্জ কাটার সময় নিট সুদের উপর ধরতে হবে, আর যেগুলো আমার মোট আয়ের সাথে আসছে সেই সুদগুলোর উপর ধরতে হবে, যেগুলো মোট আয়ের আসছে না তার উপর আমরা কাটবো না। তাহলে এখানে আমার 40,000 এর জায়গায় এখানে আমরা ধরবো 38,000, 7,200, 14,000, মোট ব্যাংক চার্জ হবে 59,200 টাকার উপর 2% 1,184 টাকা। আর কি ছিল, ঋণকৃত মূলধনের সুদ। ঋণ করছিল কিসের জন্য, এই যে ঋণপত্র ক্রয় করার জন্য 1 লক্ষ টাকা সে ঋণ নিয়েছিল, যেদিনই ঋণপত্র ক্রয় ওই দিনই, এবং 12% হারে। তাহলে ওইটা ক্রয় করেছিল কত, 1/1/2019, তার মানে 6 মাস আমি ঋণটা নিয়েছি, 6 মাস, সুদটাও দিতে হবে 6 মাসে। কত পার্সেন্ট হারে, 12% হারে। তাহলে 6 মাস মানে অর্ধ বছর, মানে 6/12 অথবা হাফ, একই জিনিস। তাহলে ঋণকৃত মূলধনের সুদ
1,00,000 ইন্টু 12% ইন্টু হাফ, এতে করা হয় 6,000 টাকা। তাহলে আমাদের মোট চার্জ কত হলো? এই 6,000 আর 1184, তার মানে 7,184। আর আমার আয় কত হয়েছিল? 61,200। বাদ দিয়ে আমাদের সিকিউরিটি সুদ খাতে মোট আয় হলো 54,016 টাকা। ঠিক আছে, নিশ্চয়ই সবাই বুঝেছো। নিজেরা প্র্যাকটিস করলে আরো বেশি বেশি বুঝতে পারবে, বইপত্র ঘাটবে, আমার এগুলো ফলো করবে, এবং বইপত্র ঘাটলে দেখবে তোমরা কি ভালোভাবে বুঝতে পারছো। এরপরে আসো, এরপরে আরেকটা অঙ্ক আছে আমাদের, কি যে জনাব মেহেদী হাসানের 30 জুন 2019 সমাপ্ত বছরে সিকিউরিটি খাতে আয় সমূহ। 30 জুন 2019 সমাপ্ত বছর, তার মানে ওই দিনকে বছর শেষে যাচ্ছে। তার মানে 30 জুন 2019 যদি বছর শেষে যায়, তার মানে জুলাই মাসে 18 সালের 6 মাস আছে। 18 সালের 6 মাস কোনটা? জুলাই থেকে ডিসেম্বর, আর জানুয়ারি থেকে 30 জুন 19 সালের, এই মিলে সমাপ্ত বছর, এক বছরে। তাহলে সমাপ্ত বছর, তাহলে আয় বর্ষ আমরা কত পারছি? 18-19। তাহলে কর বর্ষ হবে তার পরের বছরই 19-20। তাহলে সেখানে কি আছে তথ্য? করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, করমুক্ত আমরা আগের দুইটা অঙ্ক তো করেছি। তাহলে করমুক্ত 30,000 টাকা বাদ, এটা অকার্যধার্য। জিরো কুপন বন্ডের সুদ 25,000 টাকা, তাহলে জিরো কুপন বন্ডে সেটাও অকার্যধার্য সম্পূর্ণ। তারপরে ঋণপত্রের সুদ, ঋণপত্রের সুদ কত? 35,000 টাকা, এটা আমাদের মোট আয়ের সাথে দেখাতে হবে। 12% বাণিজ্যিক সিকিউরিটি সুদ, 12% বাণিজ্যিক সিকিউরিটি সুদ পাওয়া গেছে 24,000 টাকা, এটাও আমাদের মোট আয়ের সাথে দেখাতে হবে। সিকিউরিটি সুদ সংক্রান্ত খরচ সমূহ নিম্নরূপ। খরচ ছিল কিছু, কি খরচ ছিল? ব্যাংক ঋণের সুদ 5,000 টাকা, সুদ আদায়ের জন্য চার্জ, ব্যাংক চার্জ কেটেছে 2500 টাকা। এখানে একটু ঝামেলা আছে, এইটা তোমরা ভালো করে খেয়াল করবে যে সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ কেটে নিয়েছে 2500 টাকা। সুদ যতগুলো সুদ আছে সবগুলো সুদের উপরে চার্জ কেটেছে 2500 টাকা, কিন্তু আমরা সবগুলো সুদের যে 2500 টাকা চার্জ, সেই সবগুলো চার্জ আমরা অনুমোদন হবে না, কারণ আমরা যেগুলো আয় সে মোট আয়ের সাথে যোগ করব সেই সুদগুলোর উপরেই কিন্তু আনুপাতিক হারে চার্জ কত আসে সেটা আমরা নেব। আর এখানে মোট সুদ কত, সেই সুদের উপরে চার্জ কেছে এত টাকা, তাহলে আমি মোট আয়ের সাথে দেখাইছি কত টাকা, তার উপর কত টাকা চার্জ আছে, সেই চার্জটা কিন্তু আমাদের অনুমোদনযোগ্য হবে। কারণ ওখানে বলছে সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ 2500 টাকা, তার মানে এইখানে যতগুলো সুদ আছে সবগুলো সুদের উপর চার্জ কেটেছে সে 2500 টাকা। তাহলে যে সুদগুলো আমি মোট আয়ের সাথে দেখাবো না, তার জন্য যে চার্জটা কেটেছে সেই চার্জটা তো আমার মোট আয়ের ভিতরে দেখানো যাবে না, অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখানো যাবে না। শুধুমাত্র যে সুদগুলো আমি মোট আয়ের ভিতরে দেখাইছি তার উপরে ব্যাংক চার্জটা আনুপাতিক হারে কত হয় সেইটা আমরা কেটে দেখাবো। তোমরা এটা খেয়াল করবা যে সুদ আদায়ের জন্য যখন চার্জ একসাথে দেখাবে, যে সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ কেটেছে একসাথে, তখন কিন্তু আমি যে আয়গুলো আমাদের মোট আয়ের সাথে দেখাচ্ছি সেই আয়গুলোর উপরে আনুপাতিক হারে কত টাকা চার্জ আসে সেই চার্জটাই অনুমোদনযোগ্য খরচ হবে, অন্যগুলো হবে না। ঠিক আছে, ওখানে যেমন পার্সেন্টেজ ছিল, আমরা যেগুলো কি হয়েছিল যে সুদগুলো আমরা মোট আয়ের সাথে দেখাইছিলাম সেইগুলোর যোগ করে তার উপর পার্সেন্টেজ কেটে দিয়েছিলাম, সহজ হিসাব। এখানে একটু আনুপাতিক হারে বের করে নিতে হবে যে এই 2500 টাকা আমি যেগুলো মোট আয়ের সাথে দেখাচ্ছি তার আনুপাতিক হারে কত টাকা চার্জ আসে। তাহলে সিকিউরিটি সুদ খাতে জনাব মেহেদী হাসানের মোট আয় কত? তাহলে আমরা আসো করি অঙ্কটা। হ্যাঁ, করদাতা জনাব মেহেদী হাসান, আয় বর্ষ 18-19, কর বর্ষ 2019-20, সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয়। আয়ের খাত বিবরণ, টাকা টাকা। হ্যাঁ, সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22 ধারা মোতাবেক সিকিউরিটি সুদ খাতে আয় আমরা নির্ণয় করছি। এটা সেটা করযোগ্য আয় 22 ধারা মোতাবেক বলা আছে। আয়কর অধ্যাদেশের 1984 সালে যে আয়কর অধ্যাদেশ আছে তার 22 ধারাতে বলা আছে সিকিউরিটি সুদ খাতে আয় করযোগ্য আয়। তার ভিতরে কিছু কিছু অকার্যধার্য, কিছু কিছু করধার্য, কোনগুলো করধার্য সেগুলো আমরা মোট আয়ের সাথে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে ক নম্বরের সনদে কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ ছিল 30,000 টাকা, বাদ অকার্যধার্য সম্পূর্ণ 30,000 টাকায় বাদ, তাহলে কোনো টাকা থাকলো না, মোট আয়ের সাথে যোগ হলো না কিছুই, কোনো টাকা থাকলো না, মোট আয়ের সাথে কোনো টাকাই যোগ হলো না যেহেতু অকার্যধার্য। তারপরে জিরো কুপন বন্ডের সুদ 25,000 টাকা, এটাও বাদ অকার্যধার্য সম্পূর্ণ, তাহলে এটা মোট আয়ের সাথে যোগ হবে না, জিরো কুপন বন্ডের সুদ। তারপরে আছে ঋণপত্রের সুদ ছিল 35,000 টাকা, আর বাণিজ্যিক সিকিউরিটি সুদ ছিল 24,000 টাকা। মোট সুদ হয়েছে কত আমাদের?
আয়ের সাথে যোগ হবে 59,000 টাকা। এই 35,000 আর এই 24,000 মিলে 59,000। এখন বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ। অনুমোদনযোগ্য খরচ কি কি ছিল? ব্যাংক ঋণের সুদ ছিল 5,000 টাকা, আর ব্যাংক চার্জ ছিল 2500 টাকা। কিন্তু 2500 টাকা চার্জ কেটেছে সে কিসের উপরে? এই 30,000 টাকা, এই 25,000 টাকা, এই 35,000 টাকা, এই 24,000 টাকা, এই চারটে সুদ আদায় করে দিয়েছে। এই জন্য ব্যাংক চার্জ কেটে নিয়েছে হলো 2500 টাকা। কিন্তু আমি যেহেতু মোট আয়ের সাথে 30,000 টাকার এই 25,000 টাকা দেখাচ্ছি না, আমি মোট আয়ের সাথে দেখাচ্ছি এই 35,000 আর 24,000 টাকা, তাহলে মোট 59,000 টাকা। তাহলে 59,000 টাকার আনুপাতিক চার্জ কত টাকা আসে? তাহলে আমাদের মোট সুদ কত ছিল? আমরা যোগ করবো এইটা 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 এইটা, চারটে মিলে মোট সুদ। অত টাকা সুদের উপর ব্যাংক চার্জ 2500 টাকা, 1 টাকায় কত? আর আমাদের এই 59,000 টাকায় ব্যাংক চার্জ কত? তাহলে সেটাই আমাদের আনুপাতিক হারে ব্যাংক চার্জ বেরিয়ে আসবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে যখন একসাথে দেওয়া থাকবে যে ব্যাংক চার্জ কেটেছে এত টাকা, তখন কিন্তু তারা মোট সুদের উপর ব্যাংক চার্জ কেটে নেয়। তাহলে মোট সুদ আদায় করার জন্য তাহলে মোট সুদের উপর ব্যাংক চার্জ পুরাটা আমরা অনুমোদনযোগ্য খরচ হবে না। কোনগুলো অনুমোদনযোগ্য হবে? যেগুলো আমরা যে সুদগুলো মোট আয়ের সাথে যোগ করছি সেই সুদের আনুপাতিক হারে চার্জ কত আসে, সেই আনুপাতিক হার চার্জটা কিন্তু আমরা অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাতে পারি। তাহলে আমাদের মোট সুদটা সেই ক্ষেত্রে আমরা তখন তোমরা আনুপাতিক হারে বের করবে, তখন খেয়াল করবে যে মোট সুদ আদায় কত, মোট সুদ যোগ করলে। এবার আমি আমাদের মোট আয়ের সাথে অন্তর্ভুক্ত করেছি কত টাকা সুদ, সেই সুদটা বের করলে তখন তোমরা লিখবা মোট সুদ যাচ্ছে সেইটাই লিখবা যে এত টাকার ব্যাংক চার্জ এত টাকা, 1 টাকায় কত, আর তুমি মোট আয়ের ভিতরে দেখাইছো কত টাকা, সেটার উপরে কত। এটা আনুপাতিক বের করলেই কিন্তু বেরিয়ে যাবে। আসো তো দেখি, আমরা নিশ্চয়ই এটা একটা করে দেখিয়েছি। হ্যাঁ, এই যে খেয়াল করো যে অনুমোদনযোগ্য ব্যাংক চার্জ নির্ণয়, এখানে ছিল কি সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ করেছে মোট 2500 টাকা, ওই অঙ্কটাই। তাহলে এটা আমি তোমাদের টিকা আকারে করে দিয়েছি যে সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ মোট 2500 টাকা আদায় করেছে। এই মোট 2500 টাকা আদায় করেছে কত টাকা সুদ আদায় করার জন্য? সেখানে দেখো মোট সুদ আদায় কি কি ছিল, কি কি করমুক্ত সিকিউরিটি সুদ ছিল 30,000, জিরো কুপন বন্ডের সুদ ছিল 25,000 টাকা, ঋণপত্রের সুদ ছিল 35,000 টাকা, 12% বাণিজ্যিক সিকিউরিটি সুদ ছিল 24,000 টাকা। তাহলে মোট সুদ আদায় করে দিয়েছে ব্যাংক আমাদেরকে 1,14,000 টাকা। ঠিক আছে, এই 1,14,000 টাকা আদায় করে দিয়েই ব্যাংক চার্জ কেটে নিয়েছে 2500 টাকা। কিন্তু আমি আমার অনুমোদনযোগ্য খরচ কিন্তু এই 2500 টাকা আমি দেখাতে পারি না, কারণ সবগুলো আয় যেহেতু আমি মোট আয়ের অন্তর্ভুক্ত করি নাই। সুতরাং মোট আয়ের অন্তর্ভুক্ত যে টাকাটা করেছি তার আনুপাতিক হারে চার্জ কত হবে সেইটাই কেবল আমরা অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাতে পারি। তাহলে আমাদের মোট আয়ের অন্তর্ভুক্ত করেছিলাম কি কি? ঋণপত্রের সুদ আর বাণিজ্যিক সিকিউরিটি সুদ, মোট মিলে 59,000। তাহলে আমাদের এই এত টাকার উপরে ব্যাংক চার্জ কেটেছে 2500, 1 টাকায় কত আর এত টাকায় কত, সেটা দেখো আমরা করে দেখাইছি। সুতরাং অনুমোদনযোগ্য ব্যাংক চার্জ 2500 ডিভাইডেড বাই 1,14,000 ইন্টু 59,000, এতে করে এসে 1294 টাকা। তাহলে এই অনুমোদনযোগ্য খরচ হলো 1294 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিষয়টা, যে যখনই ব্যাংক চার্জ একসাথে দেওয়া থাকবে তখন তোমরা মোট সুদ কত আগে বের করে নেবে এবং তোমার মোট আয়ের সাথে অন্তর্ভুক্ত করেছে কত টাকা সুদ সেটা বের করে নেবে। তখন তোমরা লিখবে মোট সুদের জন্য চার্জ এত টাকা, 1 টাকায় কত, আর মোট আয়ের ভিতরে দেখাইছে কত টাকা সুদ সেইটাই কত, অনুপাত করলেই এটা বেরিয়ে আসবে। তাহলে এই 1294 টাকা, দেখো আমরা ব্যাকে আসি, এই যে 1294 টাকা ব্যাংক চার্জ। তাহলে মোট অনুমোদনযোগ্য খরচ হলো 6,000, 5,000 আর 1,294, 6,294। আর আমাদের মোট আয়ের ভিতরে আমরা আয় পাইছিলাম 59,000 টাকা, তার থেকে আমাদের অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে আমাদের সিকিউরিটি খাতে মোট আয় হলো 52,706 টাকা। ক্লিয়ার সবাই? আসো পরের অঙ্ক আরেকটা হয়তো আছে, আসো। এখানে আসো, নিম্নলিখিত তথ্যাবলী হতে মিস্টার আবিরের 2018-19 আয় বর্ষে সিকিউরিটি সুদ খাতে আয় নির্ণয় করো। একই কথা, বারবার একই কথা। যে নিম্নলিখিত তথ্যাবলী হতে মিস্টার আবিরের 2018-19 আয় বর্ষে সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয় করো। তাহলে সেখানে কি কি আছে আমাদের নিম্নলিখিত তথ্যে আমরা খেয়াল করি যে 10% করমুক্ত সরকারি সিকিউরিটি। তাহলে করমুক্ত সরকারি সিকিউরিটি সেটা আমরা 10% সিকিউরিটি কত? 65,000 টাকা। তাহলে 10% হারে কাটলে সুদ কত টাকা? আমরা তো বের করছি সুদ,
সিকিউরিটির মূল্য না, সিকিউরিটি থেকে আয় যেটা আছে সেটা। তাহলে 10% হলে করমুক্ত সরকারি সিকিউরিটি ক্রয় করেছিল 65,000 টাকার, তাহলে কিন্তু সিকিউরিটি সুদ আসবে বা আয় আসবে 10% কাটলে যেটা সেটা। তাহলে করমুক্ত যেহেতু বাদ অকার্যধার্য সম্পূর্ণ। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 5,000 টাকা পাইছি, কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, ওটা অনুমোদিত 15,000 টাকা, এটাও আমাদের মোট আয়ের সাথে যোগ হবে, কর অগ্রিমটাও যোগ হবে। অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 10,000, এটাও আমাদের মোট আয়ের সাথে যোগ হবে। তারপরে আছে কি জিরো কুপন বন্ডের আয়, জিরো কুপন বন্ডের আয় সেটা হলো বাট অকার্যধার্য সম্পন্ন, তাহলে এটাও অকার্যধার্য, তাহলে এটাও অকার্যধার্য, এটা এখানে যে সুদ পাবো সেটাও অকার্যধার্য। তাহলে আমাদের এখানে আমরা মোট আয়ের সাথে যোগ হচ্ছে এই 5,000, 15,000, 10,000। আর নিচেই কি আছে দেখো সমন্বয়তে কি বলছে, করমুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে 175 টাকা, 425 টাকা, 175 টাকা ও 425 টাকা। করমুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে 175 টাকা ও 425 টাকা। তার মানে করমুক্ত সিকিউরিটি সুদ আদায়ের জন্য 175 টাকা চার্জ কেটেছে, আর কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য 425 টাকা ব্যাংক চার্জ কেটেছে। তাহলে কর মুক্ত যেহেতু, সেটা যেহেতু আমাদের অকার্যধার্য আয় নিচ্ছি না, সুতরাং তার উপর যে চার্জ সেটা আমাদের এখানে অনুমোদনযোগ্য খরচ হিসেবে আমরা দেখাতে পারি না। তাহলে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ, কর অগ্রিম আমাদের ছিল 5,000 টাকায় আমরা সিকিউরিটি সুদ পাইছি, এইটা আটার জন্য ব্যাংক চার্জ কেটে নিয়েছে কত, 425 টাকা। তাহলে এটা যেহেতু আমরা মোট আয়ের অন্তর্ভুক্ত করছি, সুতরাং তার চার্জটাও বা খরচটাও অনুমোদনযোগ্য খরচ হিসেবে আমরা দেখিয়ে দেব। তারপরে আসো বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের জন্য কমিশন বাবদ ব্যাংক 700 টাকা কর্তন করে। বাণিজ্যিক যে সিকিউরিটি সুদ আছে আমাদের, একটা অনুমোদিত আর একটা অননুমোদিত, এই দুটি বাণিজ্যিক সিকিউরিটি সুদ আছে, সেই সুদ দুটো আদায়ের জন্য ব্যাংক চার্জ কেটে নিয়েছে 700 টাকা। এখন এই দুটোই যেহেতু আমরা মোট আয়ের সাথে দেখাচ্ছি, সুতরাং সেই পারপাসে যে ব্যাংক চার্জ কেটেছে সেটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে আমরা দেখাতে পারি। ঠিক আছে। এছাড়াও অনুমোদিত সিকিউরিটি ক্রয়ের জন্য ব্যাংক হতে 6% হারে বা সুদে 20,000 টাকা ঋণ গ্রহণ করা হয়। অনুমোদিত সিকিউরিটি ক্রয়ের জন্য, যে ওই যে অনুমোদিত সিকিউরিটি যেগুলো আছে, এই অনুমোদিত সিকিউরিটি ক্রয়ের জন্য কি করেছে, 6% হারে সুদে 20,000 টাকা ঋণ গ্রহণ করে। তার মানে ঋণের সুদ, আমরা আগের ক্লাসে বলেছিলাম যে অনুমোদনযোগ্য খরচ দুইটা হয়, একটা আছে ব্যাংক চার্জ অথবা কমিশন, আর একটা হলো কি, আর একটা হচ্ছে ঋণকৃত মূলধনের সুদ। যদি ঋণ নিয়ে যদি আমরা সিকিউরিটি ক্রয় করে থাকি, তাহলে সেই ঋণের উপরে যে সুদটা হবে, সেই সুদটা হবে আমাদের অনুমোদনযোগ্য খরচ। তাহলে এখানে আমরা 6% হারে 20,000 টাকার সুদ কত আসে, সেই সুদটাকে একটু আমরা দেখা দেব। ঠিক আছে। তাহলে আসো অঙ্কেতে আমরা ফিরে যাই। তাহলে খেয়াল করো, সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22, করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ। ওখানে সিকিউরিটি ক্রয় করেছিল 65,000 টাকা, 10% সুদ পাবে, তাহলে 10% সুদ করলে কত হয়, 6,500 টাকা। তার করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ যেটা হলো সম্পূর্ণ অকার্যধার্য, তাহলে বাদ অকার্যধার্য সম্পূর্ণ, ফলে আমাদের মোট আয়ের সাথে কিছুই যোগ হচ্ছে না। তারপর ছিল কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ, 5,000 টাকা মোট আয়ের সাথে চলে যাবে। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এটাও মোট আয়ের সাথে যোগ হয় 15,000 টাকা। অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 10,000 টাকা, এটাও মোট আয়ের সাথে যোগ হচ্ছে। তারপরে জিরো কুপন বন্ডের সুদ, এটাও অকার্যধার্য, জিরো কুপন বন্ডের সুদ ছিল 20,000 টাকা, বাদ অকার্যধার্য, 20,000 সম্পূর্ণটাই বাদ, তাহলে এখানে মোট আয়ের সাথে কিছুই যোগ হচ্ছে না। এইবার বাদ অনুমোদনযোগ্য, এখানে আমরা কত টাকা আমাদের পাইলাম, তাহলে হিসাব করো, এখানে আমরা যে সিকিউরিটি থেকে যে সুদ পাইছি সে মোট আয়ের সাথে যোগ হয়েছে আমাদের কত টাকা, এই 5,000, 15,000, 10,000, 30,000 টাকা মোট আয়ের সাথে যোগ হচ্ছে। এই মোট আয়ের সাথে যাকে যোগ আছে যে সুদটা, তার উপরে আমাদের চার্জ গুলো কর্তন করা যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ কি ছিল, কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য চার্জ ছিল 425 টাকা। আবার একটু ফিরে যাই আমরা, খেয়াল করো, হ্যাঁ এই যে এখানে খেয়াল করো যে করমুক্ত কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে 175 টাকা ও 425 টাকা। তাহলে কর মুক্ত যেতেও সেটা আমরা
সম্পূর্ণ কর ধার্য অকর ধার্য, সেটা যেহেতু মোট আয়ের সাথে আনছি না, তার জন্য যে চার্জ কেটেছে সেটাও আমরা অনুমোদনযোগ্য খরচ নাই। কিন্তু কর অগ্রিম সিকিউরিটি সুদ যেহেতু মোট আয়ের সাথে যোগ আসছে, সুতরাং তার পারপাজে যে চার্জ বা কমিশন আছে সেটা আমরা অনুমোদনযোগ্য খরচ, তাহলে 425 টাকা। আর একটা কি ছিল, বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের জন্য কমিশন ছিল 700 টাকা, তাহলে বাণিজ্যিক সিকিউরিটি সুদ আমাদের মোট আয়ের অন্তর্ভুক্ত হয়েছে, সুতরাং তার যে ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন 700 টাকা, সেটাও অনুমোদনযোগ্য খরচ। আর একটা হলো ঋণপত্রের সুদ। তাহলে এই তিনটা বিষয় আমাদের অনুমোদনযোগ্য খরচ। তাহলে আবার আসি, হ্যাঁ এই যে দেখো, বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ কি কি আছে। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য চার্জ 425 টাকা, বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের কমিশন 700 টাকা, আর ঋণের সুদ 20,000 টাকা ঋণ নিয়েছিল 6% হারে সুদে ওই বাণিজ্যিক অনুমোদিত সিকিউরিটি ক্রয় করার জন্য। তাহলে সিকিউরিটি ক্রয় করার জন্য যে ঋণ নেওয়া হয় তার যে সুদ, সেটা অনুমোদনযোগ্য খরচ, আমরা আগের ক্লাসে বলেছি। তাহলে ঋণের সুদ এখানে 20,000 টাকা 6% ঋণের সুদ হলো 1200 টাকা। তাহলে মোট অনুমোদনযোগ্য খরচ কত আসছে, এই 400, 700 আর 1200, 2325 টাকা। আর আমার সিকিউরিটি সুদ বাবদ মোট আয়ের সাথে যোগ করেছিলাম 30,000 টাকা, সেই 30,000 টাকা থেকে আমাদের চার্জটা আমরা বাদ দিয়ে দিব, অনুমোদনযোগ্য খরচটা বাদ দিয়ে দিব। তাহলে অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে আমার সিকিউরিটি সুদ খাতে মোট আয় হলো 27,675 টাকা। তাহলে আমরা এই সিকিউরিটি সুদ খাতে মোট আয় পেলাম 27,675 টাকা। কারণ এইখানে আমরা সবসময় খেয়াল করবা যে তোমরা, আমরা যে সুদটা শুধু আমরা মোট আয়ের সাথে দেখাবো তার উপরেই কিন্তু শুধু চার্জটা বাদ যাবে। অন্য সুদ যেগুলো আমাদের করমুক্ত যে সুদ আছে তার যে চার্জ, সেগুলো আমরা অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাবো না। তাহলে ব্যাংকের চার্জ বলুক বা কমিশন বলুক, সেই একটা জিনিস খেয়াল রাখতে হবে। আর একটা হলো ব্যাংকে যদি সুদ নিয়ে থাকে, সেই সুদটা কিসে, যদি সিকিউরিটি ক্রয় করার জন্য সে সুদ ঋণ নিয়ে থাকে, তাহলে সেই ঋণের উপর যে সুদটা আসবে সেটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে আমরা দেখাবো। তোমরা এই অঙ্ক 4টি যদি প্র্যাকটিস করো, এবং তোমাদের বইতে আরো অনেক অঙ্ক আছে, যে বই তোমরা ফলো করো না কেন, ইনকাম ট্যাক্সের সবসময় লেটেস্ট বই এবং নতুন বাজারে যে বইটা এসছে সেইটা ফলো করতে হবে সর্বশেষ। কিন্তু ইনকাম ট্যাক্সে যেটা আমরা বলছি, ইনকাম ট্যাক্স না, সরি, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এই ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইটা প্রতি বছর চেঞ্জ হয়। এর কারণ হচ্ছে প্রতি বছর বাজেট ডিক্লেয়ার হয়, নতুন নতুন তথ্য ইনফরমেশন এখানে যোগ করার প্রয়োজন হয়। তোমরা যারা পুরাতন বই যদি কেনো, তাহলে সেগুলো ফলো করবে না। আর যদি এখনো কেউ না কিনে থাকো, কোন অবস্থাতেই ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এটা পুরাতন বই কেউ কিনবে না। সবাই বাজারে নতুন এসেছে লেটেস্ট এডিশন যেটা, সেটা সর্বশেষটা কিনবা। সেখানে অনেক কিছু সংযুক্ত করা থাকে এবং বাজারে দেখে শুনে অনেক বই আছে, তোমরা সে বইগুলো কিনতে পারবা। আজকে মনে হয় আমাদের 4টি অঙ্কই আমি দেখিয়েছি, কারণ সময় স্বল্পতার কারণেও বেশি অঙ্ক দেখানো যায় না। বেশি অঙ্ক দেখাতে গেলে তোমাদেরকে বোঝানো সম্ভব হবে না। থ্যাংক ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বাসা বাড়িতে অবস্থান করো এবং নিয়মিত পড়ালেখার মধ্যে থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।